আমরা দেখছি যে বিএনপি 5 আগস্টের পর থেকে একেবারে শিশুসুলভ আচরণ শুরু করেছে। আমরা যে আচরণটাকে অনেকটা জাতীয় পার্টির সাথে কিন্তু তুলনা করতে পারি। জাতীয় পার্টি কিন্তু এরকম এরশাদ যখন ছিল, বিশেষ করে 91 সালে তার পরাজয় ঘটার পরে, তারপরে তো আর তিনি কখনো রাষ্ট্রপ্রধান হতে পারেন নাই। তো তারপর থেকে তিনি যে সমস্ত কর্ম করেছেন বাংলাদেশের রাজনীতিতে, অনেক বিনোদনের খোরাক জুগিয়েছেন। ঠিক 5 আগস্টের পরের থেকে আমরা এখন পর্যন্ত বিএনপির এরকম দেখছি, তারা বিনোদনের পাত্র হয়ে গেছে। তাদের নেতা নেত্রীদের কথাবার্তা, তাদের বিভিন্ন বক্তব্য, স্লোগান বাংলাদেশের মানুষের একটা বিনোদনের খোরাক হিসেবে পরিগণিত হয়েছে। এক এক করে চলুন আমরা দেখি। প্রথমে এই ভিডিওটা দেখুন, যে একজন বক্তব্য দিচ্ছে, ধানের শীষ জিতে গেলে জিতে যাবে নৌকা। ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের প্যানেলের কাছে ছাত্র দলের ভূমিধস পরাজয়ের পর থেকে বিএনপি অভিযোগ করা শুরু করেছে যে সেখানে ছাত্রলীগের সব ভোটগুলো ছাত্র শিবির পেয়েছে, কারণ তারা গুপ্ত শিবির, সব ছাত্রলীগকে তারা ম্যানেজ করে ফেলেছে। আর জামাত ইসলাম সমস্ত আওয়ামী লীগারদের তারা ঠাঁই দিয়েছে, তারা তাদের ভোট পাওয়ার জন্য আওয়ামী লীগীদের সাথে আঁতাত করে ফেলেছে। কিন্তু আসলে কি তাই? আসুন আমরা একটু বিনোদন নেই আর এই ভিডিওটা একটু দেখি, যে বিএনপির একজন নেতা তিনি কি বক্তব্য দিচ্ছেন। দেখুন। আওয়ামী লীগ ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, আমরা আপনাদের হেফাজত করব। তার এই বক্তব্যে কি প্রমাণ হয়? উনি কি বিএনপির লোক? নিশ্চয় না। বিএনপির লোক কখনো এই জাতীয় বক্তব্য দিতে পারেন না। নিশ্চয় উনি এখানে অনুপ্রবেশ করেছেন এবং তাকে বিএনপি নমিনেশন দিয়েছেন। এখানেই শেষ নয়, আরো আছে। আজকে বলেছি না যে আপনাদের অনেক বিনোদন দেব। আচ্ছা, এই জাতীয় বক্তব্য আপনারা কি ইতিপূর্বে কোনোদিন জামাতের কাছ থেকে আশা করেছেন বা শুনেছেন যে জামাতের কোনো প্রোগ্রামে গিয়ে কেউ এই জাতীয় কথা বলেছে? আরেকজন দেখুন তিনি কি বলছেন, তিতাস উপজেলার বিএনপির নেতা, তার একটা বক্তব্য আসেন শুনি, খুব মজা পাবেন। কি বুঝলেন আপনারা? ইনিও কি বিএনপি করেন নাকি জামাত ইসলাম থেকে বিএনপিতে অনুপ্রবেশ করেছে? কাকে নমিনেশন দিয়েছে বিএনপি দেখুন এদেরকে। হ্যাঁ, বিএনপি অলরেডি এদের হাতেই চলে গেছে। যার কারণেই, এদের হাতে চলে যাবার কারণেই এরা পিছন থেকে বিএনপিকে লিড দিচ্ছে, গাইড করছে। সামনে কয়েকজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, এর ভিতরে একজন ফজলুর রহমান। ফজলুর রহমানের কথা আপনারা জানেন, তিনিও একজন। সব কিন্তু ওইখান থেকে এসেছে। যার কারণে এইভাবে বিএনপিকে লিড দেওয়ার কারণে 5 তারিখের পরে এই সরকার যা কিছু করেছে, বিএনপিকে হ্যাঁ বলতে শুনেছেন কোনো কিছুতে? সংবিধান পরিবর্তন না, বিএনপি না। রাষ্ট্রপতি, আওয়ামী লীগের মনোনীত রাষ্ট্রপতি অপসারণ কি সবাই এক, বিএনপি না। তারপরে গণভোট সবাই হ্যাঁ, বিএনপি না। সংস্কার সবাই হ্যাঁ, বিএনপি না। মানে এরকম যত উদ্যোগ নেওয়া হয়েছে সমস্ত উদ্যোগে বিএনপি না বলেছে। জনগণের সাথে তারা থাকতে চায় নাই। তারা জনগণের উপরে, বাংলাদেশের জনগণের উপরে তাদের কোনো ভরসা নাই। তাদের ভরসা অন্য জায়গায়। পিছন থেকে কেউ কলকাঠি নাড়ছে, তারা অন্যভাবে ক্ষমতায় আসার চেষ্টা করছে। সেই ভিডিওটি আমি আগামীকাল করব। এই যে বক্তব্য তিনি দিলেন, এই বক্তব্য কি মিন করে? আবার আপনারা দেখেছেন ময়মনসিংহের গৌরীপুরে, সেখানে বিএনপির পদবঞ্চিত, অর্থাৎ মনোনয়ন বঞ্চিত গ্রুপ এবং মনোনয়ন পেয়েছে এরকম 2 গ্রুপের তুমুল সংঘর্ষে ছাত্র দলের একজন নেতা তিনি নিহত হয়েছেন। কল্পনা করতে পেরেছেন কোন পর্যায়ে, কোন দিকে চলে গেছে?
কোন দিকে চলে গেছে চিন্তা করুন। বিএনপির এক কর্মী কুমিল্লার, তিনি ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে বলছেন পিঠের চামড়া থাকবে না। কোনো একজন নেতার নাম উল্লেখ করে যে তাকে যদি নমিনেশন না দেওয়া হয় তাহলে ফখরুল ইসলাম তোমার পিঠের চামড়া থাকবে না। নেতাকে উদ্দেশ্য করে তার কর্মীদের বক্তব্য। চিন্তা করা যায়, ভাবা যায়? এটি কোনো মতো অবস্থায় এটি ভাবা যায় না। কোন পর্যায়ে চলে গেছে বিএনপিতে। রিয়েলাইজেশনের সময়টা মনে হয় অতিক্রম হয়ে গেছে। বিএনপি রিয়েলাইজ করতে পারছে না তারা তাদের দলটা কাদের দ্বারা পরিচালিত হচ্ছে এবং কোথায় কোন খাদের কিনারে চলে গেছে। আরেকটা বিনোদন দেখুন, আমাদের ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, তিনি কি বক্তব্য দিয়েছেন দেখুন। এখনকার মেয়েরা পাত্র দেখার সময় সবার আগে জিজ্ঞেস করে ছেলে ছাত্রদল করে কিনা। এই অর্জন সম্ভব হয়েছে তারেক রহমানের কারণে। তো ছাত্র দলের সভাপতির এই বক্তব্য নিয়ে অনেকেই ট্রল করেছেন। আসলে ট্রল করার কিছু নেই, তিনি সত্য কথা বলেছেন। রাকিবুল ইসলাম তিনি এখানে একদম বাস্তব কথা বলেছেন। কথাটি তিনি ঠিক সেই সময় বলেছেন যখন নিজের দলের একজন নেতার মেয়েকে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির আর এক নেতা আমানুল্লাহর বিরুদ্ধে। হয়তো রাকিবুল ইসলাম এটাই বুঝিয়েছেন যে এরপরে যখন বিবাহের জন্য মেয়েদের কাছে কোনো ছেলে দেখতে যাবে তখন মেয়েরা জিজ্ঞাসা করবে ছেলে ছাত্রদল করে কিনা। অর্থাৎ ছাত্রদল করলে পরে ডাইরেক্ট সেটা নাকচ করে দেবে যে তাদের সাথে ঘর সংসার করা যায় না। রাকিবুল ইসলাম রাকিব এটিই বোঝাতে চেয়েছেন। সুতরাং আপনারা তাকে ট্রল করেন না, আপনারা তাকে নিয়ে ভুল বুঝেন না। তিনি সত্য কথা বলেছেন, এই ক্ষেত্রে অন্তত তিনি সত্য কথা বলেছেন। সর্বশেষ যে কথাটি দিয়ে শেষ করব, আমাদের ওই যে তারেক ছেলেটা জুলাই গণঅভ্যুত্থানের সময় যথেষ্ট ভূমিকা রেখেছিল। যদিও গণঅভ্যুত্থানের পরে এই ছেলেটা অনেকটা বিভিন্ন ধান্দাবাজির দিকে জড়িয়ে যায়, বিভিন্নভাবে অনেক বিতর্কের ভিতরে জড়িয়ে যায়। শেষে সে একটা রাজনৈতিক দল গঠন করবে বলে তার একটা খায়েশ হলো। তিনি ইসিতে নিবন্ধনের জন্য আবেদন করলেন, কিন্তু নিবন্ধনের জন্য যে শর্ত প্রযোজ্য তার 40 ভাগও তিনি পূরণ করতে পারেন নাই। অর্থাৎ 70 ভাগই প্রায় অপূর্ণাঙ্গ রয়েছে। তো সেক্ষেত্রে তো নিবন্ধন দেয়া যায় না। তিনি নির্বাচন কমিশনের সামনে 131 ঘন্টা শুয়ে বসে কাটিয়েছেন। অবশেষে আমি আগেই বলেছিলাম আমার একটা ফেসবুক পোস্টে যে বিএনপি যদি তাকে একটা আসন দিয়ে দিত তাহলে তো এই ছেলেটাকে এত কষ্ট করতে হতো না। অবশেষে আমার সেই বক্তব্য সঠিক হয়েছে। আমার সেই পোস্ট হয়তো বিএনপির নেতারা দেখতে পেয়েছেন। সালাউদ্দিন আহমেদ এসে যখন তিনি তাকে আশ্বাস দিয়েছেন তখন তিনি অনশন ভঙ্গ করেছেন। এটার জন্যই কিন্তু সে বসেছিল। তার আগে রবিউল ইসলাম নয়ন এসেছে, ইশরাক হোসেন এসেছে, তাদের কথায় সে কর্ণপাত করে নেই। সালাউদ্দিন আহমেদ এসে যখন তার কানে কানে বলেছে যে তোমার কোনো চিন্তা নেই, যার কারণে তিনি অনশন ভঙ্গ করেছেন। এখন হসপিটালে আছে, চিকিৎসা নিচ্ছে। আশা করি তিনি বিএনপি থেকে একটা আসন, তার উদ্দেশ্য সফল হয়েছে। তিনি মূলত একটা নমিনেশনের জন্য, বিএনপি থেকে নমিনেশনের জন্য, এবং বেশ কিছুদিন ধরে জামাত এবং এনসিপির বিরুদ্ধে তিনি যে কুরুচিপূর্ণ মন্তব্যগুলো করেছেন, যে গালিগালাজগুলো করেছেন, সেটা সফল হয়েছে। বিএনপি তাকে একটা আসন দিয়ে দিচ্ছে, তিনি হয়তো এমপি নির্বাচিত হবেন। তার জন্য শুভকামনা রইল।